একাধারে তিনি একজন রেসিপি ডেভেলপার, রেসিপি কন্ট্রিবিউটর, ফুড ফটোগ্রাফার, সেই সাথে নিয়মিত কুকিং প্রোগ্রামগুলোতে যার সদর্পে বিচরণ। তিনি হচ্ছেন সার্টিফাইড শেফ, অ্যাসেসর এবং বিশিষ্ট কালিনারি আর্টিস্ট দিলাফরোজ সাইদা। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব মাস্টার শেফ বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার দিলাফরোজ সাইদা ছোটবেলা থেকেই বিভিন্ন রান্নার এক্সপেরিমেন্ট করতেন। মা রাগ করলেও বাবার সহযোগিতা ছিল সবসময়। ক্রিয়েটিভ আর্টসে অনার্স মাস্টার্স শেষ করে শেফ কোর্সে ডিপ্লোমা করেন। রান্নার প্রতি ভালোবাসা থেকেই দেশ বিদেশ থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন তিনি। উদ্যোক্তা বার্তার আজকের অতিথি বিশিষ্ট কালিনারি আর্টিস্ট দিলাফরোজ সাইদা। ছোটবেলায় তো আসলে অনেক ভালো লাগাই মানুষের হবি থাকে, অনেক ভালো লাগার জিনিস বা হবি থাকে। তো আমার রান্নাটাও সেরকম একটা ছিল। আরো কিছু জিনিস ছিল, সেটা হচ্ছে ছবি তোলা, তারপরে নিজে ডিজাইন করে ড্রেস পরা। তো আমি কিন্তু ওই ৩টা কাজই একসাথে করছি এখন। আর ছোটবেলায় আমি আসলে রান্নার খুব এক্সপেরিমেন্ট করতাম। একেক সময় একেকটা রান্না, যেহেতু আমি বেকিং, কুকিং ২ টা সেক্টর নিয়েই কাজ করছি। তো তখন থেকেই আমার বেকিং এর নেশাটা বেশি ছিল। যেহেতু আমার বাবা ডক্টর ছিলেন, তো স্বাভাবিকভাবে আমার আম্মা-আব্বা চাইতো যে আমিও মেডিকেল লাইনে যাই। ওইভাবে ওইসব সাবজেক্ট বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ পড়ি। আমি যেহেতু ছোটবেলা থেকে ক্রিয়েটিভ কাজ পছন্দ করি, এখানে ক্রিয়েটিভিটির কিন্তু অনেক সুযোগ আছে। এখানে যারা ক্রিয়েটিভ না, তারাও ফুড নিয়ে কাজ করতে পারে। আবার যারা ক্রিয়েটিভ, তারাও করতে পারে। সেজন্য আমি প্রথমেই কালিনারি আর্ট নিয়ে যে কোর্সগুলি করেছিলাম, তখন আমি ক্লাস করে নিজে একটা কিছু শিখে আবার সেটা আরেকজনকে শিখিয়ে দিতাম। কয়েকজন যারা আমার আশেপাশে থাকতো তাদেরকে আমি শিখাতাম। তারপরে এই ইচ্ছাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জন্য আমি পরবর্তীতে এটা আরো কন্টিনিউ করেছি। আমি দেশের বাইরেও অনেকগুলো কোর্স করেছি, বেকিং এর উপরে, কেক ডেকোরেশনের উপরে। দেশের বাইরে আমি যখন যাই, আমার প্রথম টার্গেটই থাকে আমি এইটা নিয়ে কি শিখবো। তো এইভাবেই আমার জার্নিটা শুরু। কুকিং, বেকিং এরও কিন্তু বোর্ডের আন্ডারে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা, সেটার আন্ডারে কিন্তু এরকম লেভেল আছে, লেভেল 1, 2, 3, এরকম বাংলাদেশে 4 পর্যন্ত আছে। শেফ কোর্স করার পরেও কিন্তু গিয়ে এই লেভেলের এক্সামগুলো দিয়েছি। দেওয়াতে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করার পরে আমরা সার্টিফাইড অ্যাসেসর হয়েছি। এখন আমরা ধরেন বাংলাদেশের মাঝে যে লেভেলের এক্সামগুলো হয় বা অ্যাসেসমেন্টগুলো হয়, সেগুলো কিন্তু আমরা করছি এখন। অনেকেই হয়তো কাজটা খুব ভালো জানে, কিন্তু তাদের কোনো সার্টিফিকেশন নাই। এইভাবে ইজিলি একজন খুব দক্ষ বা প্রশিক্ষিত মানুষও কিন্তু সার্টিফিকেটের আওতায় আসতে পারে, যেটা গভর্নমেন্ট সার্টিফাইড, এবং এটা দেশের বাইরেও কিন্তু এই লেভেলগুলো আছে। তারপরে ধরেন দেশের বাইরে গিয়ে চাইলে কেউ লেভেল 5ও দিতে পারে। এটার সুবিধা হচ্ছে এটা যে তাকে প্রুফ করতে হয় না যে এই কাজটা জানে সে। শুধুমাত্র এই শেফ কোর্স করেই যে বসে থাকছে তা না, এই এক্সামগুলো দিয়ে তারা তাদের স্কিলটাকে আরো বাড়িয়ে নিচ্ছে, এবং তারা যখন দেশের বাইরে যাচ্ছে তাতেও কিন্তু ভালো ভালো হোটেল বা রেস্টুরেন্টে তারা জব পাচ্ছে। খাবারে বাঙালির রুচির পরিচয় মেলে। রেস্টুরেন্ট কিংবা বাড়ি সবখানেই একটি আভিজাত্য লক্ষ্য করা যায়। আর এরকম আভিজাত্য নিয়েই তিনি শুরু করেন সাইদাস কিচেন। রান্না নিয়ে এক যুগের বেশি কাজ করা সাইদা তার প্রতিষ্ঠানকে আরও বৃহৎ পরিসরে দেখতে চান। ট্রেনিং ইনস্টিটিউট এবং রেস্টুরেন্ট দেবার ইচ্ছা রয়েছে এই উদ্যোক্তার। তার কাজের পরিধি একদিন দেশের সীমানা পেরিয়ে যাবে, এমনটাই স্বপ্ন দেখেন তিনি। এছাড়াও 101টি রেসিপি নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ড্রিঙ্কস রেসিপির বই সাইদাস ড্রিঙ্কস রেসিপি প্রকাশ করেন। প্রথমে আমরা কুকিং শিখেছি বা বেকিং শিখেছি, শিখার পরে দেখলাম যে শেখাটাই আসলে শেষ না। এখানে একটা ফটোগ্রাফির ব্যাপারও আছে। ফটোগ্রাফিটা না জানলে বা ফটোগ্রাফিটা দেখেই কিন্তু মানুষ ইন্টারেস্ট ফিল করে যে না, ও আচ্ছা এই ফুডটা ভালো। তো দেখলাম এটা একটা বিরাট একটা ভূমিকা পালন করে। তারপরে কিন্তু আমি ফটোগ্রাফির উপরে বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছি। নিয়ে এই ফটোগ্রাফির কাজটাও কিন্তু আমি করছি। আগে যেটা আমি আমার আরেকজনকে দিয়ে করাতে হতো। কালিনারি শব্দটাই কিন্তু এটার সাথে খুব একটা পরিচিত ছিল না কেউই। এই শব্দটাই কিন্তু নতুন এসেছে। আগে রান্না বান্না, কুকিং এই শব্দগুলি ইউজ হতো। তো এখন এটা বেশ জনপ্রিয়। আমি মনে করি অনেক জনপ্রিয় একটা সাবজেক্ট, এবং এটাতে অনেক মেয়েরা, ছেলেরা এখন আসছে। অনেক সময় কিন্তু আমি দেখতে পাই যে অনেকে মেডিকেল লাইন থেকেও এখানে
মেডিকেল এমবিবিএস পাস করার পরেও কিন্তু সে শেফ কোর্সে এসে ভর্তি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদেরকে যখন ইনভাইট করে সেখানে গিয়ে আমি ক্লাস নিচ্ছি। আবার অনেক সময় এইখানে অনলাইনে নিচ্ছি। বিভিন্ন চ্যানেলগুলিতে রেসিপি কন্ট্রিবিউট করছি বা একেক সময় তো একেকটা থিম নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়। তো সেই হিসাবে এখন আমি রেগুলার কোনো না কোনো চ্যানেলে কুকিং এর প্রোগ্রামগুলো করছি। ১ম শুরু করেছিলাম বিটিভি দিয়ে, বিটিভি রান্নার প্রোগ্রাম দিয়ে, যেটা এখনো করছি। এছাড়াও এটিএন বাংলায় নিয়মিত আ একটানা অনেকদিন প্রোগ্রাম করেছি। তারপরে গ্লোবাল টেলিভিশন, নাগরিক টেলিভিশন, মোটামুটি সবগুলো চ্যানেলেই আমি প্রোগ্রাম করেছি কুকিং এর উপরে। একদম প্রফেশনাল ইনকাম বলতে যেটা আমি ১ম বলি, সেটা হচ্ছে যে আমি একটা কাজের অফার পেয়েছি। সেটা হচ্ছে যে আমাকে বিভিন্ন আঞ্চলিক খাবারের রেসিপি করতে হবে। তো আমাকে ৩ দিনের জন্য কাজটা হায়ার করা হলো যে আমি ৩ দিন ওখানে কাজ করব। আমাকে প্রায় ২৩ টা রেসিপি করতে হবে আঞ্চলিক খাবারের উপরে। তো তখন আমাকে ওরা বলল আমাকে ৩ দিনে ৩০,০০০ টাকা দিবে। তো তখন আমি খুশি হয়ে গেলাম যে আ খারাপ তো না। যেমন কিছু কাজ আমি নিজের থেকে করেছি যেটা হয়তো আমার করার কথা ছিল না। তাদের সাথে আমার যে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টের বাইরেও আমি কিছু কাজ করেছি। তো তাতে তারা অনেক খুশি হয়েছে এবং তারা আমার কাছ থেকে কি চায় সেটা আমাকে একটা প্রজেক্টরের মাধ্যমে দেখালো যে এই জিনিসগুলি আমার কাছ থেকে তারা আশা করছে। পরে যখন আমার কাজটা শেষ হয়ে গিয়েছে, তখন দেখলাম যে ওরা আমার সাথে যা কনট্যাক্ট করেছে তার ডবল দিয়েছে। যে যেটা চায় সেটা করতে পারাটাই সাকসেস মনে করি আমি। তো আমি এটাই করতে চেয়েছিলাম। এটাই করছি। হয়তো প্রফেশনালি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সেটা সবাইকেই হয়। সেটা ফেস করেই আসলে আগাতে হয়। সেটা আমিও করছি। আর আমি আসলে এর বাইরে এরকম অনেকেরই প্ল্যান থাকে এটা হতে চায়, সেরকম কোনো প্ল্যান ছিল না। তরুণরা যারা আসতে চায় আমি বলব যে হোটেল ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করতে পারে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে এখানে আসা উচিত। তারপরে তার আরো কিছু স্কিল থাকা উচিত, সেটা হচ্ছে ইংলিশে ভালো করা উচিত। কারণ যেহেতু বাইরে যারা জব করছে বা এখানেও করছে তারা কিন্তু পিছিয়ে থাকার মূল কারণ কিন্তু এটাই, ইংলিশ না জানা। যার কারণে তারা কমিউনিকেশন করতে পারছে না। তারপরে হচ্ছে যে আপনার কম্পিউটারটা জানা উচিত, যে একটা রেসিপি কিভাবে লিখবে, যে এটার জন্য কম্পিউটারের মানে বেসিক স্কিলটা তাদের থাকা উচিত। তারপরে আমি বলবো একসাথে অনেকগুলো দিকে না গিয়ে সে যেটাতে ভালো সেটাতেই শুরু করা উচিত। ১ম বই হিসাবে আমি ড্রিংকস এর চিন্তাই করেছি। রোজার সময় কিন্তু ড্রিংকস একটা বড় জায়গা দখল করে থাকে। তো বিভিন্ন ধরনের শরবত বা জুস আমরা করি। তো সেইজন্য আমার এই বইটা ওইভাবেই সাজানো। যে আপনি রোজার সময় পুরা ১ মাস কোনো রিপিট না করে এখান থেকে বিভিন্ন টাইপের শরবত বা জুস করতে পারবেন। ৩০ টা জুসের বা শরবতের রেসিপি আছে এখানে। এক যুগেরও বেশি সময় ধরে আছেন কালিনারি সেক্টরে। কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও পেয়েছেন তিনি। সেরা রাঁধুনি থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড, বাংলাদেশ কৃষ্টি ও সংস্কৃতি ফোরাম থেকে গুণীজন সম্মাননা, বেস্ট কালিনারি আর্টিস্ট অ্যান্ড শেফ অ্যাওয়ার্ডস, ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড, বাবিশ্বাস অ্যাওয়ার্ড সহ দেশ বিদেশের অনেক সার্টিফিকেট অর্জন করেছেন এই গুণী উদ্যোক্তা। আমার কালিনারি নিয়ে প্রায় ১৫-১৬টা সার্টিফিকেট আছে, ডিপ্লোমা সহ। আর সম্মাননার কথা বলবো, যেহেতু এই সেক্টরে আমি প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে আছি, সেই হিসাবে আমি বেশ কিছু সম্মাননা পেয়েছি। ১ম পেয়েছি আমি সেরা রাঁধুনি থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড। তারপরে আমি পেয়েছি বাংলাদেশ কৃষ্টি ও সংস্কৃতি ফোরাম থেকে গুণীজন সম্মাননা রন্ধনশিল্পে। তারপরে আরেকটা পেয়েছিলাম আমি বাবিশ্বাস অ্যাওয়ার্ড, যেটা বিভিন্ন সেক্টরে সবাইকে দেওয়া হয়। আমিও সেখানে রন্ধনশিল্পী হিসেবে পেয়েছি। আর আরেকটা পেয়েছিলাম স্টার ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড। এটা আমি বেস্ট কালিনারি আর্টিস্ট ও শেফ হিসাবে পেয়েছিলাম। তো এগুলো পাওয়াতে আসলে আমার আগ্রহটা আরো বেড়েছে যে একটা মানুষ যখন স্বীকৃতি পায় তখন কিন্তু কাজটা আরো সুন্দরভাবে করে। ধরেন আজকে আমি যে অবস্থায় আছি, আগামী ৫ বছর পরে যেন আমি সেই অবস্থায় না থাকি, তার চেয়ে এগিয়ে যাব। এটাই আমার কাছে মনে হয় সাকসেস। আমার এই স্টুডিওটাকে আরো অনেক বড় করতে চাই। এবং যেহেতু আমি নিজেও অনেক ট্রেনিং দিয়েছি, আমি চাই আমি যেটা জানি সেটা আরো অনেক ভালোভাবে অন্যদেরকে শেখানোর জন্য। সেইজন্য
একটা ইনস্টিটিউট দিতে চাই এবং আমার পছন্দের কিছু খাবার দিয়ে একটা রেস্টুরেন্টে দিতে চাই।